রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি তানিয়া হারুন। কিছুতেই থামছে না হামের সংক্রমণ। এখন পর্যন্ত হামের উপসর্গ ও হামে 415 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে সরকারের হাতে হামের কোনো টিকা ছিল না। ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় অন্তর্বর্তী সরকার, যার ফলে টিকা কেনার ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়। বর্তমান সরকার টিকা সংগ্রহ করলেও এখনো সব শিশু টিকা পাচ্ছে না বলেই সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। এদিকে আইসিইউ সংকটে পড়েছে হাসপাতালগুলো। আইসিইউ এর অভাবে মারা যাচ্ছে একের পর এক শিশু। কোথাও আইসিইউ থাকলেও নেই প্রয়োজনীয় সরঞ্জাম। কোভিডের মতো একটা ভয়ানক মহামারী থেকে আমরা কিছুই শিখলাম না। কবে নাগাদ হামের প্রাদুর্ভাব কমবে? দেশের প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ে হামের টিকা পৌঁছাচ্ছে কি? এত শিশুর মৃত্যুর দায় কার? দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি? এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। কঠিন কথা সহজে আমাদের আজকের অতিথি টিকা বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম এ বাড়ি, আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী, এবং আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন হামে মৃত রাইসার বাবা রবিউল ইসলাম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। পাশাপাশি আমি জানাতে চাই, আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে সম্প্রচার হচ্ছে, সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জানাচ্ছিলাম, এখন পর্যন্ত হামের উপসর্গ এবং হামে 415 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং সবার মনে একটাই প্রশ্ন, কবে নাগাদ হামের প্রাদুর্ভাব কমবে? আজকের আলোচনাটা শুরু করতে চাই রবিউল ইসলাম আপনাকে দিয়ে। আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন রবিউল ইসলাম, ইতোমধ্যে তিনি সংযুক্ত হয়েছেন। রবিউল ইসলাম, শুরুতেই আপনার সন্তানের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। একটু জানতে চাই, আপনার সন্তান অসুস্থ হওয়ার পর চিকিৎসা এবং টিকা সংক্রান্ত বাস্তব সমস্যার কি কি সম্মুখীন হতে হয়েছে আপনাকে? সময় মতো চিকিৎসা, পরীক্ষা বা হাসপাতালের সেবা পেয়েছিলেন, নাকি সেখানে কোনো সংকট বা অবহেলা দেখেছেন? প্রথমে যখন আমার সন্তানকে টেস্ট করাই, তখন ডাক্তার বলছে যে রক্তে ইনফেকশন আছে, তো একে ভর্তি করতে হবে, হসপিটালে ভর্তি করে চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। তো আমরা প্রথমে সিরাজগঞ্জ সরকারি হসপিটাল মনসুর আলী মেডিকেলে নিয়ে ওখানে ভর্তি করি। ভর্তি করার পরে 4 দিন ওখানে ভর্তি থাকার পরে বাচ্চার কোনো উন্নতি হচ্ছে না। তো ওখান থেকে ডাক্তার বলল যে এখানে তো আইসিইউ এর ব্যবস্থা নাই, আপনার বাচ্চার যখন তখন খারাপ অবস্থা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা ঢাকা নিয়ে যান, না হচ্ছে বগুড়া নিয়ে যেতে হবে। তো আমরা ডাক্তার তখন জিজ্ঞাসা করলাম যে তাহলে কোথায় নিলে ভালো হবে? তো বললো যে বগুড়া নিয়ে যান, ওখানে তো আইসিইউ এর ব্যবস্থা আছে। তো আমরা তো জানি না যে ওখানে আইসিইউর ব্যবস্থা আছে। তো এখান থেকে 4 দিন থাকার পরে ডাক্তার রেফার করে বগুড়া নিয়ে যেতে বললো। তো ওখানে আমি বগুড়া নিয়ে যাই, ওখানে ভর্তি করলাম। ভর্তি করার পরে দেখা যাচ্ছে বাচ্চা যেরকম অসুস্থ ছিল ওই রকমই আছে। তো ডাক্তার তখন বলল যে তাহলে আমরা কিছু টেস্ট এগুলা করান, দেখি কি সমস্যা আছে।
তো যখন ইকো করলাম, ইকো করার পরে তখন ধরা পড়লো যে হার্টে সমস্যা আছে, হার্ট ফোড়া। তো ডাক্তার তখন বললো যে দেখেন এখানে তো হার্টের চিকিৎসা নাই, আর এখানে আপনার বাচ্চার অবস্থা খারাপ, তো এখানে আইসিইউ আমরা দিতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে ঢাকায় নিয়ে যেতে হবে। তো তো তখন বললাম যে আইসিইউ আমরা তো এখন ঢাকায় যাবো এরকম অবস্থাও নাই। তো এই ডাক্তারের কাছ থেকে তখন ডাক্তার বললো যে না, আমরা এখন 2 দিন থাকেন, থাকার পরে কিছু ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার হার্টের অপারেশনের জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। আর যদি এখানে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কোনো দায়ভার নিতে পারবো না। তো এখানে থাকার পরে বাচ্চা মানে একটু স্বাভাবিক হলো, সুস্থ হলো। ওখান থেকে আবার বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে 2 দিন বাসায় থাকার পরে ঢাকার উদ্দেশ্য মানে চলে গেলাম। তো ঢাকায় নিয়ে প্রথমে ভর্তি করলাম হচ্ছে হৃদরোগে। হৃদরোগে ওখানে ভর্তি করার পরে ওখানে ডাক্তার বললো যে এই ওর হার্টে তো সমস্যা আছে, একটা হচ্ছে ফুটো হচ্ছে বড়, একটা ছোট, তো অপারেশন না করলে তো বাচ্চা বাঁচান যাবে না। তো হার্টের অপারেশন করবো, তো হার্ট ডাক্তারে বললাম যে কত টাকা লাগবে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ডাক্তার বলে এটা ঠিক না, একটা সমস্যার জন্য এক রকম টাকা লাগে। তো বললো যে 2 থেকে 3 লাখ এরকম টাকা লাগবে। তো বললাম যে এত টাকা তো নাই, কিভাবে চিকিৎসা করাবো। তো সেই ক্ষেত্রে ওখানে থাকার পরে থাকা অবস্থায় 2 দিন ভালো ছিল, বাচ্চা কোনো সমস্যা ছিল না শরীরে। হঠাৎ করে মানে জ্বর আসতে শুরু করলো। জ্বর আসতে মানে 2 দিন জ্বর ছিল। জ্বর থাকা অবস্থায় শরীর দিয়ে আবসা আবসা মানে কালো কালো দাগ এগুলো দেখা গেল। তো আমরা তো বুঝতে পারি নাই, ডাক্তারকে জিজ্ঞেস করলাম। ডাক্তার বললো যে না, এরকম কিছু হয় না, এই সমস্যা নেই, সে ওষুধ দিলে এগুলা ঠিক হয়ে যাবে। তো আর একদিন থাকার পরে হঠাৎ করে মানে চোখ মানে খুলতে পারে না, চোখ বন্ধ হয়ে যায়। তো তখন ডাক্তার ডাক্তার মানে ডেকে নিয়ে আসলাম, ডাক্তারকে দেখাইলাম। ডাক্তার বললো যে হাম হয়েছে, তো হামের জন্য আপনাকে এখানে রাখা যাবে না, এখানে তো হামের রোগের চিকিৎসা হয় না। তো সেক্ষেত্রে বাইরে নিয়ে যায়, আপনার অন্য হসপিটাল নিয়ে যেতে হবে, নিয়ে যেয়ে চিকিৎসা করায় তারপরে এখানে আবার নিয়ে আসবেন। তো তারা বললো যে আপনার শিশু হসপিটাল নিয়ে যেতে হবে। তো শিশু হাসপাতালে ওখানে খোঁজ নিয়েছি, কিন্তু ওখানে কোথাও পাই নাই, মানে বেড খালি ছিল না। তো এখান থেকে পরে পাশেই ছিল সোহরাওয়ার্দী হসপিটাল। তো আমরা কিছু বুঝতে না পেরে ওখানেই ভর্তি করি। ভর্তি করার পরে তখন তো শরীরে মানে ওই হামের প্রকোপটা আর বেড়ে গেছে, শ্বাসকষ্ট হইতেছে বাচ্চা। পরে ওখানে 2 দিন 3 দিন থাকার পরেও বেশি, ডাক্তাররা বললো যে দেখেন আমরা এখানে তো আইসিইউ নাই, বাচ্চার কন্ডিশন খারাপ, তো যখন তখন আইসিইউ লাগতে পারে, আপনারা আইসিইউর ব্যবস্থা করে রাখেন। তো 2 দিন এটা বলছে, কিন্তু খোঁজ নিছি সরকারি হসপিটাল যেগুলা ছিল ওগুলাতে খোঁজ নিছি আইসিইউর, কিন্তু ওগুলো আইসিইউ খালি ছিল না, তার জন্য আইসিইউ নিতে পারি নাই। তো প্রাইভেট হসপিটাল নেব ওরকম সামর্থ্য ছিল না, তার জন্য ওটাও নেওয়া হয় নাই। তো এরকম ভাবে 2 দিন 3 দিন 4 দিন ভর্তি থাকার পরে ওষুধ দিত, আবার হচ্ছে ট্রিটমেন্ট চলতো, কিন্তু বাচ্চা মানে শ্বাস নিতে পারতো না। যখন 5 দিন ভর্তি ছিলাম তখন ডাক্তার বললো যে না, এর অবস্থা আরো খারাপ হয়ে যাইতেছে, আপনারা কিন্তু দেরি করে ফেলতেছেন, পরে কিন্তু কোনো কিছু ক্ষতি হইলে আমাদের কিন্তু বলতে পারবেন না। তো তখন ডাক্তার বললাম যে আইসিইউ তো অনেক খোঁজ করতেছি কিন্তু পাচ্ছি না, তো প্রাইভেট হসপিটালে নিয়ে যাবো ওরকম সামর্থ্য নাই যে নিয়ে যাবো, ওই মুহূর্তে টাকা ওর কাছে ছিল না। তো ডাক্তারে বলার পর ডাক্তার বললো যে আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে থাক দেখে। তো 6 দিন যখন ভর্তি ছিলাম, ওই দিন একদিন শুধু মানে একটু ভালো মানে মনে হলো আর কি। আমরা ভাবলাম যে তাহলে হয়তো এখানে থেকে তাহলে সুস্থ হয়ে যাবে। তো ওই দিন রাত 10টার থেকে হঠাৎ করে জ্বর আসলো। জ্বর আসার পরে মানে নিস্তেজ হয়ে গেল, শুধু বুকটা শুধু যে মানে করতেছে, নড়তেছে ওইটা বোঝা যায়, আর মানে হাত পা ওগুলা কোনো কিছুই নাড়াইতেছে না, চোখ ফেলতেছে না। তো ডাক্তারকে দেখাইলাম, ডাক্তার বললো যে
দেখেন এখনো সময় আছে, আইসিইউর ব্যবস্থা করে, নাহলে কিন্তু বাচ্চাকে বাঁচানো যাবে না। তো ডাক্তারে বললাম যে তো খোঁজ নিছি, ওর হচ্ছে কিছু সামারি নিয়ে অনেক হসপিটালে দেখাইছি, সরকারি হসপিটালে। ডাক্তারকে বললাম যে আপনারা একটু ব্যবস্থা করে দেন, যে আপনাদের কোনো এই, ইয়ের যদি খালি থাকে সরকারি হসপিটালে আইসিইউ, তাহলে নিলে আমার বাচ্চাকে একটু বাঁচাইতে পারবো। তো অনেক চেষ্টা করছি, তারা বললো যে না, এইভাবে তো হবে না, আপনার অন্য হসপিটাল নিয়ে ভর্তি করতে হবে। ভর্তি থাকা অবস্থায় তারা যদি দেখে যে না বাচ্চার অবস্থা খারাপ, সেক্ষেত্রে তারা আইসিইউ নিয়ে ভর্তি করবে। তো অনেক খোঁজাখুঁজির পরে পাই নাই। তো ওই দিনকে তো যে অর্থাৎ শনিবারে এই, তখন আরো অবস্থা খারাপ, সারাদিন অবস্থা খারাপ, জ্বর ছিল সারাদিনই। তো ডাক্তার মানে তখন হচ্ছে দুপুর 2টা, তখন মানে শুধু বুকটা যে হালকা অল্প একটু একটু নড়তেছে এটা বোঝা যাইতেছে। ডাক্তারকে মানে আবার যে বললাম যে আসেন, এখন বাচ্চার অবস্থা ভালো না, শ্বাস নিতে পারতেছে না, তাহলে কি করব? বললো যে আপনারে তো বলতেছে, অনেকদিন হলে বলতেছে আইসিইউ তে নিয়ে যান। তো এখন কি করব? তখন তো নিরুপায়, মানে আইসিইউ তো হতেছে না। শুধু মেয়ের কষ্টটা খালি মানে চোখে 2 চোখে দেখতে হইতেছে। তো হঠাৎ করে এরকম রবিউল, মানে শেষ পর্যন্ত কি আইসিইউ পেয়েছিলেন, কিংবা কখন আসলে রাইসা মারা যায়? জি না, আইসিইউ তো ব্যবস্থা করতেই পারি নাই। তারপরেও নিজের মনে একটু নিয়ে দেখলাম, খোঁজ নিয়ে দেখলাম যে না, দেখি প্রাইভেট হসপিটালে কিরকম খরচ বা কিরকম একটু জেনে আসি। তো বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পরে ঢাকা ইবনে সিনা হসপিটাল ছিল, ওখানে গেছি। ওখানে যাওয়ার পরে বললাম যে আমার বাচ্চার পিআইসিইউ দরকার, ডাক্তার বলল। তো এখানে কি খালি আছে কিনা? তো ডাক্তার বলল যে এখানে খালি নাই, তবে আপনার ইবনে সিনা মানে শঙ্কর ইবনে সিনার কথা বললো। তো এখানে খালি আছে কিনা এটা ফোন করে জানতে পারি, কিন্তু ওখানে অনেক খরচ। এমনি ভর্তি দিয়ে বেড ভাড়া বা যাবতীয় এগুলা দিয়ে হচ্ছে বললো যে 20-30 হাজার টাকা খরচ হবে, আর ওষুধ দিয়ে সব মিলে 50 হাজার টাকা খরচ হবে। তা আমি ওটা শুনে এখন আর বাড়তি আর কোনো কথা বলি না, আমি চলে আসছি। চলে আসে ডাক্তারকে বললাম যে এরকম অবস্থা, তো বাচ্চাকে তো মনে হয় প্রাইভেট হসপিটালে নিতে পারবো না। তো এইভাবে কথা বলতে বলতে হঠাৎ করে আর একটা হসপিটালে মানে খোঁজ পেলাম। ওখানে বললো যে দিন 15 থেকে 20 হাজার টাকা খরচ হবে। তা আমি বললাম যে, পর ডাক্তার বললো যে আচ্ছা আপাতত একটা দিন রাখেন, তারপর স্বাভাবিক হলে আবার নিয়ে আসেন। তো ডাক্তারের পরামর্শ নিয়ে ওই এই কথা বলার পর ওই যখন একটা আইসিইউর মানে খোঁজ পেলাম যে 15 থেকে 20 হাজার টাকা খরচ হবে, তো ওখানে নিয়ে যাওয়ার জন্য মানে সবকিছু মানে করতেছি, মানে গোছানো শেষ, বের হব আর কি। মানে এই মুহূর্তে হঠাৎ করে আমি বাইরে গেছি, কথা বলতেছি, এই মুহূর্তে আমার মানে ওর আম্মু এসে ডাকতেছে যে বাচ্চা তো শ্বাস নিতেছে না আর নড়াচড়া করতেছে না। তো জি, বাচ্চাটা রবিউল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই না আর কোনো বাবা মাকে এভাবে সন্তান হারাতে হোক, এবং সন্তান হারানোর বেদনে নিশ্চয় অনেক পরিবার এখনো বেঁচে আছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বলছিলেন রবিউল ইসলাম তার মেয়ের কথা, এবং বলছিলেন সেখানে শয্যা সংকট, আইসিইউ সংকট, বেশ কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। ডাক্তার তাজুল ইসলামের বাড়ি আপনার কাছে একটু আসতে চাই। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বর্তমান সরকারের হাতে হামের কোনো টিকা ছিল না। আবার অভিযোগ উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যে টিকা কেনার পদ্ধতি পরিবর্তন করায় জটিলতা সৃষ্টি হয়েছে। একজন টিকা বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করছেন যে এটি কি মূলত প্রশাসনিক ব্যর্থতা, নাকি আসলে যদি সময় মতো টিকা সংগ্রহ হতো তখন আমরা এই প্রাদুর্ভাব কিংবা মৃত্যুহার এড়ানো সম্ভব হতো? কি বলবেন? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আহ্বান করার জন্য। দীর্ঘদিন যাবৎ আমি ইউপিআই ছিলাম, কর্মসূচিতে ছিলাম 18 বছর। আমার অভিজ্ঞতা থেকে যেটুকু আমি বলতে চাই যে আসলে বাংলাদেশের যে সম্প্রসারিত টিকাদান যেটা কর্মসূচিটা, এটা 60টা দেশ থেকে টিকাগুলো ক্রয় করা হয়, 60টা দেশের 10টা কোম্পানির থেকে। তো এখান থেকে সব কিছু WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এই টিকাগুলো কিনা হয়। এই দেশগুলো হচ্ছে জাপান থেকে কিনা হয়, ইন্দোনেশিয়া থেকে কিনা হয়, ইন্ডিয়ার 4টা কোম্পানির থেকে কিনা হয়, ভারত বায়োটেক, বায়োলজিক্যাল, পিটি ফার্মা আর প্যানাসিয়া। তারপর নেদারল্যান্ড থেকে কিনা হয়, বুলগেরিয়া থেকে কিনা হয়, ডেনমার্ক থেকে কিনা হয়, বেলজিয়াম থেকে কিনা হয়। এইসব দেশ থেকেই কিন্তু টিকা আসে। তো এই টিকাগুলো কেনার জন্য গভর্নমেন্টের একটা সিস্টেম ছিল, যেভাবে টিকা প্রকুরমেন্ট এজেন্সি ছিল ইউনিসেফ,
there is a memorandum of understanding between the government of Bangladesh and UNICEF. UNICEF মাধ্যমে এই প্রকিউরমেন্টটা হতো অ্যাজ ইউজুয়াল। প্রতি বছর ওনার অ্যাভারেজ 1400 থেকে 1500 কোটি টাকা টিকা কিনতে হতো। এই ফান্ডের একটা ব্যাপার আছে, অর্থটা কিভাবে জোগান হতো। তো অর্থটা জোগান হতো যে গাভি সাপোর্টেড কিছু গাভি, জানেন যে ভ্যাকসিন অ্যালায়েন্স বিশ্বের বিভিন্ন দেশে এখন বর্তমানে 54টা দেশ আছে ইনক্লুডিং বাংলাদেশ, তারা সাপোর্ট করে এবং কো ফাইন্যান্সিংয়ের মেথডে। একটা টিকার যা দাম তার এখন বর্তমানে এখনকার স্টেজে, আগে কম ছিল, এখনকার যে অবস্থা 2026-এ 60% গভর্নমেন্টকে দিতে হচ্ছে। একটা টিকার দাম যদি 600 টাকা হয়, এর 60% গভর্নমেন্ট দেয় আর 40% গাভি দেয়। এটা আস্তে আস্তে গভর্নমেন্টকে ইনক্রিজ করতে হবে। 2029 সালের মধ্যে সব কিছু গভর্নমেন্টকে দিতে হবে, এটাই নিয়ম। এটা চেঞ্জও হতে পারে ভবিষ্যতে। তো এই টিকাগুলা গভর্নমেন্টের যে কি টাকাটা, এটা আসতো কোথায় থেকে? এই টিকাটা গভর্নমেন্টের ডেভেলপমেন্ট খাত আছে, আর রিম্বার্সিবল প্রজেক্ট এড বলে একটা কথা আছে। এখানে ডোনার যারা বিভিন্ন দাতা সংস্থা, তারা গভর্নমেন্টের সাথে একটা এগ্রিমেন্ট করে যে তোমরা টাকা কেনো, আমরা তোমাদের সাপোর্ট দেব। টাকা কেনার পর আমরা সেই টাকাটা আমরা রিইম্বার্স করব, টাকাটা আমরা দিয়ে দিব। তো এইভাবে ওয়ার্ল্ড ব্যাংক এখানে ট্রেজারি ম্যানেজার হিসেবে কাজ করে, টাকাটা ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমেই দেয়। এটা হচ্ছে গভর্নমেন্টের ইয়ে। আর গাভীর যে টাকাটা সেটা ডাইরেক্ট ইউনিসেফকে দিয়ে দেয় সাপ্লাই ডিভিশনে। কোপেনহেগেন ইউনিসেফের সাপ্লাই ডিভিশন আছে, যে এই দেশের জন্য আমরা যে সাপোর্ট করব সেই দেশটাকে, এই টাকাটা তোমাদেরকে আমরা দিয়ে দিলাম। তো ওই গভর্নমেন্টের টাকা প্লাস ডোনার প্লাস গাভীর এই সব টাকাই কিন্তু ইউনিসেফের সাপ্লাই ডিভিশনে চলে যাবে। এইভাবেই চলতেছিল, এই নিয়মটাই চলতেছিল। ইন্টারিম গভর্নমেন্টের আমলে যেটা ডিসিশন হলো যে না, আমরা এখন প্রত্যেকটা কর্মসূচি আছে, হেলথ নিউট্রিশন প্রফেসর সেক্টর কর্মসূচি যেটা ছিল সেটা বাতিল করে তারা বলল যে আমরা এটা নিজের টাকায় যেহেতু এখন আমরা ভ্যাকসিনটা কিনবো, এটা আমরা ওনারশিপটা আমাদের কাছেই থাকবে, আমরা নিজেই এটা কিনবো। ডাক্তার তাজুল ইসলাম বাড়ি, আরেকটু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে বলা হচ্ছে যে সরকার বলছে প্রায় 1,72,00,000 শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হচ্ছে, যা লক্ষ্যমাত্রার 96%। আবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যন্ত অঞ্চলে অনেক শিশু এখনো টিকার আওতার বাইরে। সেক্ষেত্রে টিকাদান কর্মসূচির সঙ্গে যেহেতু আপনি অনেক দিন ধরে যুক্ত, বাংলাদেশের ইপিআই কাঠামো কি এখনো আগের মতো কার্যকর আছে, কি বলবেন? এখন কাঠামো যেটা আমাদের যে একটা ফাইন্যান্স ইনফ্রাস্ট্রাকচার আছে, 1,34,684, 1,34,684 সেন্টার আছে আমাদের। এটা হচ্ছে আপনার ফিক্সড সেন্টার, যেখানে শুক্রবার বাদ দিয়ে সব দিনই এই টিকাটা দেওয়া হয়। এগুলো বড় বড় হসপিটাল, মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, আর বাদ বাকি ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলে সাইট আছে। সেখানে মান্থলি ইন্টারভেলে হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এরাই এই টিকাটা দেয়। নির্দিষ্ট একটা জায়গা থাকে, উপজেলা হচ্ছে মেইন পয়েন্ট, এখানে ইপিএসটা স্টোর থাকে। ওখান থেকে পোর্টার, এই যে পোর্টারের কথা যেটা আসছে, যারা 10 মাস থেকে বেতন পায়নি, কবিরা বন্ধ হয়ে গেল, তাদের কোনো স্যালারি কিন্তু ছিল না। তো এই পোর্টারেরা হেলথ কমপ্লেক্স থেকে টিকাটা নিয়ে একটা ডিস্ট্রিবিউশন পয়েন্টে নিয়ে যেত, ওখান থেকে কালেক্ট করতো স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারীরা, নিয়ে যায় স্ব জায়গাতে তারা টিকাটা দিত। এইভাবেই চলতেছিল। কিন্তু এই তো স্যালারিটা তাদের বন্ধ হয়ে গেল। হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা 2025 সালে 3বার তারা ধর্মঘটে গেল, তারাই হচ্ছে সম্মুখ যোদ্ধা। ইপিআইয়ের যে সাকসেসটা যেটা, তাদের তো বিরাট ভূমিকা। তারা তাদের বিভিন্ন দাবিতে তারা 3বার, মার্চ মাসে, নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে, তারপর 3বার 1.5 থেকে 2 মাস তারা স্ট্রাইকে গেল, তারা কর্মবিরতি করলো না। এইসব কারণে এই যে সিস্টেমটা যেটা ভ্যাকসিন ছিল, আমরা যদি যে বলি যে ভ্যাকসিন নাই, এটা ঠিক না। অন্যান্য ভ্যাকসিন যে দেওয়া হয়, বিসিজি, পোলিও বা নিউমোনিয়ার ভ্যাকসিন, এগুলো শর্টেজ ছিল, এগুলো ছিল না। এটা 2025 সাল থেকে এটা শর্টেজ দেখা দেয়। এমআর ভ্যাকসিন কোনোদিন, আমি আবারও বলতে পারি জোর গলায়, এমআর ভ্যাকসিন কোনোদিন শর্টেজ ছিল না। এই যে ভ্যাকসিন বর্তমানে যেটা দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিনটা যে ক্যাম্পিংটা যেটা করা হচ্ছে আপনার হচ্ছে 9 মাস থেকে 5 বছরের নিচে, এই যে 20 মিলিয়ন, 2 কোটির মতো যেটা স্টার্ট হয়েছে, এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য ক্যাম্পিং যেটা করা হয়, এটা 100% সাপোর্ট বাই গাভী। এটা হচ্ছে 5th নাম্বার ক্যাম্পিং চলতেছে, 5th এমআর ক্যাম্পিং চলতেছে। প্রথম ক্যাম্পিংটা শুরু হয়েছিল 2005 সালে, তারপরে 10 সালে, তারপরে 2014 সালে,
2020-21-এ, আর এটা হচ্ছে 5th। তো প্রতি 4 বছর 5 বছর পর পর এই ক্যাম্পেইনটা করতে হয়। এই ভ্যাকসিনের গোটা টাকা ইনক্লুডিং ভ্যাকসিন দিতে গেলে যে কস্ট লাগবে 100% বহন বাই গাভী। জি। এই ভ্যাকসিনটা কিন্তু চলে আসছিল 8ই সেপ্টেম্বর 2025 সালে। 8ই সেপ্টেম্বর 2025 সালে আসছে, কিন্তু তারপরে বিভিন্ন কারণে এই ভ্যাকসিনটা ইপিএস স্টোরে ছিল। কারণ টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন করা হলো, মিজেলস না করে প্রথমে ডিসিশন না হলে এটা সেপ্টেম্বরে এই এমআর ক্যাম্পেইন 2025 সালে করা হবে। সেপ্টেম্বরে না ডেট শিফট হয়ে করলো ডিসেম্বর 2025 অথবা জানুয়ারি 2026-এ করা হবে, সেটা না হয় জুনই। এখন এই সরকার সেটা আগায় নিয়ে আসা, যেটা 5 এপ্রিলে শুরু করলো। জি, ডাক্তার লেলিন চৌধুরী, যেমনটা আলোচনা করছিলাম ডাক্তার তাজুল ইসলামের বাড়ির সঙ্গে, যে সরকার বলছে 1,72,00,000-এর বেশি শিশু ইতোমধ্যে হামের টিকা পেয়েছে, কিন্তু বাস্তবে তাহলে আসলে আক্রান্ত মৃত্যুর হার কেন কমছে না, বিশেষ করে জেলা পর্যায়ে? তাহলে কি বলা যায় যে টিকাদানের সংখ্যাগত সাফল্য বা এই যে বাস্তব রোগ নিয়ন্ত্রণ, এই দুটোর মধ্যে আসলে কোনো ফাঁক রয়ে গেছে? আচ্ছা, প্রথম শুরু করার সময়ই আমি রাইসার পরিবার এবং যতগুলো শিশু হামে মৃত্যুবরণ করেছে তাদের সবার প্রতি আমি সহমর্মিতা জানাচ্ছি। একটি বিষয় মনে রাখতে হবে, টিকা দেয়া মাত্রই কিন্তু শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। এটি এক ডোজ টিকা দেওয়ার পরে এটি সব কিছু মিলে কম বেশি প্রায় 4 সপ্তাহের মতো সময় লাগে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে। এবং কোনো কোনো শিশুর ক্ষেত্রে 1 ডোজ টিকাতেও প্রতিরোধ ক্ষমতা হয় না, 2 ডোজ টিকা দেওয়া হয়, টিকা দিতে হয়। এ কারণে টিকা দেয়া হয়ে গেলেই যে শিশুর হাম হবে না, এটা কিন্তু ভাবার দরকার নেই। টিকা পাওয়ার 1, 2, 3 সপ্তাহ পরে কিন্তু হাম হতে পারে, এমনকি 1 ডোজ টিকার পরেও হাম হতে পারে। এখানে বিষয়টা আরেকটু ভিন্নভাবে দেখতে হবে। যখন নিয়মিত টিকা দেওয়া হতো, হামের ক্ষেত্রে যখন 95% মানুষ হামের টিকা পাবে, তাদের শরীরে প্রতিরক্ষা ক্ষমতা তৈরি হবে, এরপরে বাকিদের শরীরে হাম হবে না। এটাকে বলা হয় সম্মিলিত সামাজিক রোগ প্রতিরোধ ক্ষমতা, ইংরেজিতে বলা হয় হার্ড ইমিউনিটি বা কমিউনিটি ইমিউনিটি। তো যখন টিকা দেওয়ার পরিমাণটা ধীরে ধীরে কমতে ছিল এবং সেটা একসময় প্রায় 60% নিচে চলে এলো, কম বেশি 60% নিচে চলে এলো, তখন দুটো ব্যাপার ঘটলো। একদিকে তো একদল শিশু অরক্ষিত হয়ে পড়লো। একদল বলতে আমি বলবো আমাদের দেশে প্রতি বছর কম বেশি 30 লক্ষ শিশু, কোনো কোনো হিসেবে 34 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। তার মানে 1.5 বছরে 45 থেকে 50 লক্ষ শিশুর টিকা থেকে বঞ্চিত হলো। সাথে যেটি ঘটলো, হার্ড ইমিউনিটি যেটা ছিল সেটা ভেঙে কিন্তু খান হয়ে গেল। অর্থাৎ হামের জীবাণু বাঁধ ভেঙে দিলে যেমন পানির স্রোত যে গতিতে চলে, এরকম একটি হার্ড ইমিউনিটি ভেঙে যাওয়ার পরে এবং একটি অরক্ষিত বিশাল জনগোষ্ঠী যখন ছিল, শিশুরা যখন ছিল, তখন হামের আক্রমণটা কিন্তু খুব দ্রুতই একটি মহামারীর পর্যায়ে চলে গেল। যদিও সরকার, আমি জানি না কোন কারণে, মহামারী অথবা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করছে না। তো এই যে ব্যাপারটা ঘটলো, এখন টিকা দেয়া হচ্ছে। টিকা দেওয়ার পরে যখন 95% মানুষের শরীরে আবার প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, কেবলমাত্র তখনই কিন্তু হামের সংক্রমণ শূন্যতে আসবে। তার আগে প্রতিরোধ ক্ষমতা যত বেশি মানুষের শরীরে তৈরি হবে, তত ধীরে ধীরে সংখ্যাটা কমে আসবে। এক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী প্রথম দিকে বলেছিল যে অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে এবং 1 সপ্তাহের মধ্যে হাম এর অবস্থাটা নিয়ন্ত্রিত হবে। আমরা তখনই বলেছিলাম যে বিজ্ঞানসম্মত বা বৈজ্ঞানিক দৃষ্টিতে তার বক্তব্যটি অগ্রহণযোগ্য, কারণ এখানে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না। এবং সেটি কিন্তু প্রমাণিত হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রিত হয়নি। 8-9 দিন বা অথবা 10 দিন আগে স্বাস্থ্যমন্ত্রী আবার বলেছিলেন 3 থেকে 4 দিনের মধ্যে হাম এর প্রকোপ কমতে শুরু করবে। তার পেছনেও কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ছিল না। এবং আমরা কিন্তু হামের প্রকোপ এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ঢাকায় কমেছে, কিন্তু ঢাকার বাইরে যেসব গ্রাম বা চরাঞ্চল আছে সেখানের বাস্তবতা আমরা আবার ভিন্ন দেখছি। এখন সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো ডাক্তার লেলিন চৌধুরী। একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট।
আবারও আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে ডাক্তার লেলিন চৌধুরীর সাথে আলোচনা করছিলাম। বর্তমানে যেহেতু ঢাকার বাইরের এলাকায় সংক্রমণটা একটু বেশি দেখা যাচ্ছে, সেই বিষয়ে ডাক্তার তাজুল ইসলামের বাড়ি আপনার কাছে একটু আসতে চাই। যেমনটা বলছিলাম যে ঢাকার বাইরের অবস্থা এখন ভিন্ন দেখা যাচ্ছে, সেখানে সংক্রমণের সংখ্যা বাড়ছে, যেখানে ঢাকায় 2 সিটিতে দেখা যাচ্ছে সংক্রমণের হার একটু কমেছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি টিকাদান কর্মসূচির যে কভারেজ সেটি ঢাকা এবং ঢাকার বাইরে গ্রাম বা চরাঞ্চলের বাস্তবতা এক নয়, বিশেষ করে দুর্গম এলাকায় টিকা না পাওয়া শিশুদের যে সংখ্যা সেটা কতটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই এটা ঝুঁকির কারণ। একটা কথা আপনাকে পরিষ্কারভাবে জানাতে চাই বা সবাই বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি এ পর্যন্ত যে 100 জনকে টিকা দিলে 100 জনেই কার্যকরী হবে। যে আমাদের টার্গেটটা ফিক্স করা হয়েছে 6 মাস থেকে 5 বছরের নিচে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, 6 মাস থেকে 9 মাসের মধ্যে যে ভ্যাকসিনটা শিশুরা পাচ্ছে, 100 জনকে দিলে 50 ভাগ কার্যকরী। 50 জন শিশু রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে, আর 50 জনই কিন্তু করবে না। 100 জনকে দিলে 50 জনের ভ্যাকসিন তারা নিলেও তাদের কার্যকরিতা হবে না, কারণ ইমিউনের একটা সিস্টেম আছে। এখানে অনেক মাল নিউট্রিশনের ব্যাপার আছে, তারপর অপুষ্টি যেটা অ্যান্টিবডি যেটা তৈরি করে সেটার ব্যাপার আছে। যত বয়স কম তত কার্যকরিতা কম। 9 মাসের যে ভ্যাকসিনটা আমরা পাচ্ছি, 9 মাস থেকে 1 বছরের নিচে 100 জনকে দিলে 85 ভাগ কার্যকরী। ভ্যাকসিন পেলেও কিন্তু কোনো জন কাজ করবে না। এই জন্য যে কোনো ভ্যাকসিনে যেহেতু 100% কার্যকরী নয়, তো ভ্যাকসিন যারা পাচ্ছে তারাও কিন্তু ইমিউনিটি ডেভেলপ করবে না, তারা কিন্তু ভার্নেবল। আর যারা পায়নি তারা তো এমনি এইভাবে। জি, ইমিউনিটি ডেভেলপের কথা যেহেতু বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতার কথা, চিকিৎসকরা কিন্তু বলছেন হামে আক্রান্ত যে শিশুরা রয়েছে তাদের শরীরে অন্য রোগের অ্যান্টিবায়োটিকও কাজ করছে না। অর্থাৎ হাম শুধু একটি ভাইরাসজনিত রোগই দেখা যাচ্ছে না, সেটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে তুলছে। সেই ক্ষেত্রে এই যে অভিভাবকদের অনেকেই এখনো এই হামের কোনো উপসর্গ দেখলে সাধারণ জ্বর, ফুসকুড়ি এই ধরনের ভেবে আসলে অবহেলা করেন, এই অবহেলাকে কতটা আশঙ্কাজনক মনে করছেন? আশঙ্কাজনক। হাম এমন একটা ভাইরাস যে তার নাম হচ্ছে ক্যানারি ভাইরাসও বলে, ক্যানারি ভাইরাস। আবার ট্রোজান হর্স ভাইরাস, সেই হেলেন অফ ট্রয় ট্রোজান হর্স ভাইরাসও বলে। কারণ এই হাম যদি কারো আক্রান্ত হয়, শিশু যে কোনো বয়সে এটা আক্রান্ত হতে পারে, আক্রান্ত হওয়ার পর শরীরের যে ইমিউন সিস্টেমটাকে হাইজ্যাক করে, তছনছ করে ফেলে দেয়, এবং শরীরে বিভিন্ন রোগের কারণে ইনফেকশন হোক বা ভ্যাকসিন দেওয়ার কারণে যে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ব্যবস্থাতে জমা থাকে সেটা ইরেজ করে দেয়, ধ্বংস করে দেয়, যার জন্য ওই শিশু বা ওই আক্রান্ত ব্যক্তি অন্যান্য রোগেও সে ভার্নেবল, ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যেটা হচ্ছে নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, মস্তিষ্কে প্রদাহ হচ্ছে, আই ইনফেকশন হচ্ছে, তারপর এয়ার ইনফেকশন হচ্ছে। কাজেই এটা আপনার কমপ্লিকেশনটা ওই কারণেই এটা অন্যান্য ডিজিজের ক্ষেত্রেও হচ্ছে, কারণ এটা সমস্ত রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, এবং 73% তাদের কোনো মজুদ থাকে না রোগ প্রতিরোধ, অন্য রোগেও আক্রান্ত হয়ে যায় তারা। জি, ডাক্তার লেলিন চৌধুরী, কোভিড সংক্রমণের সময় আমরা দেখেছি আইসিইউ সংকট। আজকে মৃত রাইসার বাবাও বলছিলেন শয্যা সংকট, আইসিইউ সংকটের কথা। কোনো একটা সংকটকালে আমরা এই অভাবের তীব্রতা আরো বেশি অনুভব করি। অনেক হাসপাতালে আইসিইউ থাকলেও দেখা যায় যে আইসিইউর যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো নেই। প্রয়োজনীয় সরঞ্জাম সহ পর্যাপ্ত যে আইসিইউর ব্যবস্থা সেটি তৈরিতে আসলে বাধা কোথায়? কোভিডের মতো একটি ভয়ানক মহামারী থেকেও কি আমরা কিছু শিখতে পারলাম না? কোভিডের মতো ভয়ানক অতিমারীর থেকে আমরা আসলে কিছু শিখিনি। আমরা প্রথমত কি চাই, আমাদের যে সংখ্যক আইসিইউ বা হাসপাতালের বেড রয়েছে তার সর্বোচ্চ সদ্ব্যবহার। এটি করার জন্য আমরা কোভিডকালীন সময়ে একটি প্রস্তাবের উপর খুব জোর দিয়েছিলাম। ধরুন ঢাকাতে যতগুলো সরকারি বেসরকারি আইসিইউ রয়েছে তার একটি ডাটা বেস করা, যেন যে কোনো হাসপাতালের থেকে বা যে কোনো ব্যক্তি সেই ডাটা বেসে এন্ট্রি করে সরকারি কয়টা আইসিইউ খালি আছে, বেসরকারি কয়টা আইসিইউ খালি আছে, এটাকে যেন খুব দ্রুত সে বুঝতে পারে এবং হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে না হয়। এই কাজটা কিন্তু এখনও করা হয়নি। দ্বিতীয়ত, কোভিড সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন প্রত্যেকটি হাসপাতালে 10 বেডের একটি আইসিইউ ইউনিট করা হবে। তখন আমরা বলেছিলাম আইসিইউ ইউনিট মানে কিন্তু শুধু যন্ত্রপাতি না, আইসিইউ বিষয়ে প্রশিক্ষিত চিকিৎসক, যেটাকে আমরা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বলি,
সাথে আইসিইউ নার্স এবং আইসিইউর অন্যান্য সহযোগী কর্মচারী। তাহলে এই জন্য তো বিশেষ একটা ট্রেনিং প্রোগ্রাম বা প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে হবে। সেটা শুরু হয়ে থেমে গেল। তার মানেটা কি? আমরা আমাদের যারা শাসক থাকেন তারা স্টান্টবাজি বা জনতুষ্টির জন্য একটা ঘোষণা দেন, কিন্তু সেই ঘোষণাটাকে বাস্তবায়িত করার জন্য ধৈর্য ধরে লেগে থেকে শেষ পর্যন্ত যাওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু দেখে না বলেই কিন্তু আমরা যখন সংকট শেষ হয়ে যায় তখন আমরা সেটা ভুলে যাই। আবার নতুন করে কোনো সংকট আসলে তখন আমরা নতুন করে বক্তৃতা বা ইত্যাদি ইত্যাদি প্রতিশ্রুতি দিয়ে থাকি। দেখুন, হাম বাড়ছে। আমরা করোনার সময় বলেছিলাম প্রয়োজনের ক্ষেত্রে ফিল্ড হসপিটাল বা ক্যাম্প হসপিটাল করার জন্য, তাঁবু খাটিয়ে হোক, যেভাবে হোক। এখন বেড না পেয়ে, শয্যা না পেয়ে লোকজন বাচ্চাদের নিয়ে ফিরে যাচ্ছে। তাহলে তো ক্যাম্প হাসপাতাল বা মানে ফিল্ড হাসপাতাল এখন করতেই পারে, সেদিকে কিন্তু যাচ্ছে না। বলছে আইসিইউর কথা। আইসিইউ বাড়িয়ে লাভ হবে না, আমাদের করতে হবে কি? দেখুন, চিকিৎসার তো 3টি স্তর: প্রাইমারি বা প্রাথমিক স্বাস্থ্য সেবা, দ্বিতীয় মাত্রার স্বাস্থ্যসেবা, তৃতীয় মাত্রার স্বাস্থ্যসেবা। তৃতীয় মাত্রার স্বাস্থ্যসেবার সাথে হচ্ছে আইসিইউটা যুক্ত। ধরুন, যদি আমরা প্রথমেই একটা বড় অংশের রোগীকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু একটা বিষয় ঠিক হয়ে গেল। এরপরে যারা তাদেরকে দ্বিতীয় মাত্রার হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে আমরা চিকিৎসা দেব, তারপরে যারা তাদেরই কেবল আইসিইউর প্রয়োজনটা আসবে। এখন আমাদের উপজেলাগুলিতে কি দাঁড়াচ্ছে? প্রথম মাত্রার স্বাস্থ্যসেবা দেওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা সেখানে নাই। এবং যেহেতু পুরো বাংলাদেশটাকে ঢাকা গিলে খেয়ে ফেলেছে, অতএব যা কিছু করা হয় তার প্রধান অংশ ঢাকা ভিত্তিক। ঢাকা ভিত্তিক হলেও ডাক্তার লেলিন চৌধুরী, দেখা যায় যে ঢাকাতেও আমরা দেখেছি এমন কিছু রোগীর বিষয়ে আমরা জানতে পেরেছি যে তারাও শয্যা পাচ্ছে না, বেড পাচ্ছে না, বেডের সংকট, আবার সেই ক্ষেত্রে আইসিইউ সংকট, হাসপাতাল, আইসিইউ, জনবল সবকিছুরই অভাব রয়েছে। স্বাধীনতার এত বছর পরে এসেও মানুষকে জরুরি পরিস্থিতিতে আমরা সেবাদান দিতে পারছি না। এই অবকাঠামো আমরা কেন তৈরি করতে আসলে পারছি না? আমরা অবকাঠামো তৈরি করতে পেরেছি, অবকাঠামোকে কর্মশীল বা ক্রিয়াশীল করতে পারি। যেমন ধরুন, বাংলাদেশে বিপুল সংখ্যক কমিউনিটি ক্লিনিক রয়েছে, এগুলোকে আমরা সত্যিকার অর্থে সেবা দানের উপযোগী করতে পারিনি। অনেকগুলো ইউনিয়নে মেডিকেল সাব সেন্টার রয়েছে, সেখানে একজন এমবিবিএস ডাক্তার রয়েছে, সেগুলোকে আমরা পুরোপুরি মানুষকে সেবা দেওয়ার উপযোগী করতে পারিনি। উপজেলাগুলিতে আমরা উপজেলার যে রোগ চিকিৎসার ক্ষেত্রে তাদেরকে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি নাই। জেলা হাসপাতালগুলোতে আমরা পারিনি, ফলে সবাইকে ঢাকা বা ঢাকার মতো বড় শহরে আসতে হয়। তাহলে প্রথমে আমার কি করতে হবে? প্রথমে করতে হবে তো আমার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব সেন্টারকে কার্যকর করা। তারপরে উপজেলা হাসপাতালকে, সেটি 31 বেড হোক বা 50 বেড হোক বা যে বেডই হোক না কেন, সেখানে এমন একটা ব্যবস্থা করা যেন প্রাথমিক পর্যায়ে উপজেলার যে রোগগুলো তৈরি হয় তার অধিকাংশকে চিকিৎসা দেবে। যদি না হয় তারা দ্বিতীয় মাত্রার হাসপাতাল মানে জেলা পর্যায়ে রেফার করবে। সেখানে না হলে তারা তৃতীয় মাত্রার হাসপাতাল, সেখানে রেফার করবে। দেখুন, তৃতীয় মাত্রার হাসপাতাল বলতে আমি কেন শুধু ঢাকা শহরকে বোঝাবো? এখন বাংলাদেশে কম বেশি অধিকাংশ জেলা শহরে বা জেলা মেডিকেল কলেজ রয়েছে, সেগুলোকে যদি ঠিকমতো প্রস্তুত করা যায় তাহলে কিন্তু ঢাকাতে বা আইসিইউ খোঁজার জন্য আসবে না। সবগুলো মেডিকেল কলেজে হাসপাতালে কেন আইসিইউ বেড নাই? এটা তো হতে পারে না। সেখানে তো ছাত্রদের শেখানো হচ্ছে, সরকার সেখানে কেন নজরদারিটা করে না? অথবা জেলা হাসপাতালগুলোতে কেন আইসিইউ বেড যেগুলো রয়েছে সেগুলো কার্যকরী করে না? কার্যকরী করার জন্য যে ম্যান পাওয়ার, তাদেরকে তৈরি করার জন্য কেন পরিকল্পনা করে না? আসলে দুটো ব্যাপার। রাজনীতিবিদের মতো যখন আমাদের মন্ত্রীগণ বক্তৃতা দেন তখন দেশ ঠিক করে ফেলে, কিন্তু যখন বাস্তবায়ন করতে হবে তখনই আমরা দেখি তাদের ব্যর্থতার জায়গা। বাস্তবায়নের ক্ষেত্রে যে ব্যর্থতার কথা আপনি বলছেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউট বলছে যে এটি পুরো বিষয়টি আসলে সংকট নয়, স্বল্পতা। কিন্তু যখন আক্রান্ত শিশু দেখা যায় দ্রুত বাড়ছে, তখন কিটের সামান্য ঘাটতিও একটি রোগ শনাক্তে বড় প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে যাব, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবার আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। বিরতির আগে ডাক্তার লেলিন চৌধুরী, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হচ্ছে এই পুরো পরিস্থিতি আসলে সংকট নয়, স্বল্পতা। সেক্ষেত্রে শিশুরা যখন আক্রান্ত
শিশুরা যখন আক্রান্ত হচ্ছে এবং সেই সংখ্যা যখন প্রতিনিয়ত বাড়ছে, তখন কিটের সামান্য ঘাটতিও তো আসলে রোগ শনাক্তে বড় প্রভাব ফেলতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন সরকার শুরুতে পরিস্থিতির গুরুত্ব অনুধাবনে দেরি করেছে? এটা নিয়ে বেশ কিছু জায়গা থেকে প্রশ্ন উঠেছে, তাই প্রশ্নটা করলাম। দেখুন, সরকার এর পক্ষ থেকে পরিস্থিতির গুরুত্ব অনুধাবনে দেরি করেছে কি করে নাই এটা বিশ্লেষণ না করে আমরা আসলে কাজটা দেখি, তাহলে আমরা ওই সিদ্ধান্তে যেতে পারবো। দেশে হামের একটি মহামারী ঘটেছে। আজকের দিন পর্যন্ত জনস্বাস্থ্য ইনস্টিটিউট বা জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান তারা যতগুলো পরীক্ষার কিট দরকার তার একটি ভগ্নাংশ মাত্র আমদানি করতে পেরেছে বা তারা পেয়েছে। যেখানে দিনে 5 থেকে 10,000 পরীক্ষা করার কথা, সেখানে তারা দিনে 100 থেকে 400-র মধ্যে পরীক্ষা রাখতে পারে। তার মানে কি? মানে তারা প্রস্তুত ছিল না। কেন প্রস্তুত ছিল না? কারণ কি ঘটতে পারে সেই ব্যাপারে তাদের দূরদর্শিতার অভাব রয়েছে। তার মানেটা কি? এই স্বল্পতা বা ঘাটতি এই জাতীয় কথার মারপ্যাচে তো আসলে মানুষকে বোঝানোর কিছু নাই। আমরা দেখছি আমাদের শিশুরা মারা যাচ্ছে, আমরা দেখছি মায়ের বুক খালি হচ্ছে, আমরা দেখছি ইতিমধ্যেই লক্ষাধিক শিশু আক্রান্ত হয়েছে। দেখুন, এই যে আপনারা মৃত্যুর হিসেব বললেন 415 জন, এটি তো নথিভুক্ত মৃত্যু যারা সরকারি হাসপাতালে এসেছিল। সত্যিকার অর্থে এটি কিন্তু কয়েক গুণ বেশি হবে। যেখানে 60,000-এর মতো কম বেশি বলছে যে হামে আক্রান্ত, এটিও তো নথিভুক্ত বা রিপোর্টে, এটি দ্বিগুণেরও চেয়ে বেশি হওয়ার কথা। আমরা একটা জিনিস বুঝতে চাই, আমরা যারা শিক্ষিত মানুষ নানা জায়গায় নানা দায়িত্বে রয়েছি, তখন আমরা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এমন সব রঙিন কথা বলি যেটি মানুষকে বিভ্রান্ত করে। যেমন হামে মারা গিয়েছে হামের উপসর্গে। আচ্ছা আমাকে বলুন তো, হামের উপসর্গ কি ম্যালেরিয়া রোগে হয়, টাইফয়েড রোগে হয়, যক্ষা রোগে হয় না? হামের উপসর্গ হামেই হয়। তাহলে কেবলমাত্র ল্যাবরেটরি পরীক্ষার অভাবে এটাকে আমরা হামের উপসর্গ বলছি? এটা তো হতে পারে না। কারণ মহামারীর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গোল্ডেন স্ট্যান্ডিং রুল রয়েছে। রুলটা হচ্ছে যে রোগের কারণে মহামারীটি হয়েছে সেই রোগের লক্ষণযুক্ত যা কিছু সবটাকেই ওই রোগ বলতে হবে, যতক্ষণ না ভিন্নভাবে প্রমাণিত হয়। অতএব এরা হামেই মারা যাচ্ছে। তাহলে কেন এই কথার মারপ্যাচ করা হচ্ছে? এগুলো তো অর্থহীন। আমার শিশু মারা যাচ্ছে, আমার শিশু অসুস্থ হচ্ছে কারণ আমরা ঠিকমতো টিকা দিতে পারিনি, আমরা ঠিকমতো হাসপাতালের ব্যবস্থা করতে পারিনি, আমরা ঠিকমতো পরীক্ষা করতে পারিনি। কেন পারিনি? কারণ আমরা পুরো দৃশ্যপটটা আমাদের ফুটিয়ে তুলতে পারিনি, অনুধাবন করিনি। সেটা অন্তর্বর্তীকালীন সরকার এর তো একটা বড় দায় রয়েছে। এখনকার যারা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু এই দায়ের কিছু অংশ তাদের ঘাড়ে। জি, অন্তর্বর্তী সরকারের সময়ে টিকা আনতে যারা ব্যর্থ হয়েছে এই বিষয় নিয়ে ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে আসবো। তার আগে ডাক্তার তাজুল ইসলাম এবারে আপনার কাছে আসতে চাই। টিকার ব্যাপারে প্রচারণার ঘাটতি দেখা গেছে। আগে শিশুদের 9 মাস বয়সীদের টিকা দেওয়া হতো, এখন সেটি কমিয়ে 6 মাস করা হয়েছে। এতে শিশুর ক্ষতি হবে কিনা এটি নিয়ে কিন্তু মায়েদের মধ্যে দ্বিধা তৈরি করতে পারে এমনটা বলা হচ্ছে। এর জন্য দরকার ছিল স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মায়েদের সরাসরি যোগাযোগ। এটি কি হচ্ছে বা হয়েছে? আর এই পুরো সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে প্রয়োজন? এটা আসলে যেটা 9 মাসে ছিল, 9 মাস থেকে যেটা দেওয়া হতো ফার্স্ট ডোজ, এবং সেকেন্ড ডোজ যেটা 15 মাসে যেটা দেওয়া হতো, এটাই নিয়ম বাংলাদেশে যেটা চলতেছিল নিয়মিত টিকাদান কর্মসূচি এমআরএফ। কিন্তু এটাকে 6 মাসে নিয়ে আসা হয়েছে, কারণ 6 থেকে 9 মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে হামে আক্রান্ত হয়েছে এর সংখ্যা হচ্ছে 34%, 34 ভাগ, যার জন্য 6 মাসে এটা ইনক্লুড করা হয়েছে। এটার ব্যাপারে মাদের এটা আমার মনে হয় যে মানে কর্মী বাহিনী তাদের জানানো উচিত ছিল যে তারা যেন টিকা নেয়। এখন যেটা আমাদের মনে হয় যে কোনো ক্যাম্পিং যেটা হয় সাময়িক সময়ের জন্য একটা বড় আকারের প্রোটেকশন দেয়, কিন্তু আসল মেরুদণ্ড বাচ্চাকে সুরক্ষা করার জন্য আসল জিনিসটা হচ্ছে রুটিন। এবং রুটিন ন্যাশনাল লেভেলে 2 ডোজ 95 ভাগ থাকলেই হবে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে 64টা ডিস্ট্রিক্টেই ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্টে 95 ভাগ থাকতে হবে বোর্ড ডোজ MR1 এবং MR2, এবং সেটা মেনটেন করে চলতে হবে প্রতি বছর। এটাই হচ্ছে আসল। আর এখন আরেকটা কথা আমি বলি, একটা অ্যালার্ট সিস্টেম। এই যে আমাদের দেশের একটা ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরির নাম হচ্ছে মেজলস রুবেলা পলিও ল্যাবরেটরি। এটা বিশ্ব সংস্থা কর্তৃক অনুমোদিত একটা ল্যাবরেটরি, এবং এই ল্যাবরেটরিতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাদের জ্বর হয় এবং র্যাশ ডেভেলপ করে, এখানে একটা নেটওয়ার্ক আছে, 167টা সাইট আছে,
অ্যাক্টিভ, আর প্রত্যেকটা উপজেলাতে ডিস্ট্রিক্ট লেভেলে 792টা সাইট আছে। র্যাশ এবং মানে আপনার জ্বর হলেই সঙ্গে সঙ্গে তার ব্লাড কালেক্ট করা হয়, এটাই নিয়ম। ব্লাড কালেক্ট করার পর উইদিন 5 days এই ল্যাবরেটরি যেটা আইপিএসে আছে এখানে আসতে হয়, এবং ল্যাবরেটরি যে এই ব্লাডটা কালেক্ট পেয়ে গেল ম্যাক্সিমাম উইদিন 4 days রেজাল্টটা জানাতে হয় এটা মিজেলস পজিটিভ না নেগেটিভ। অথরিটিকে যেখান থেকে ব্লাড আসছে, সিভিল সার্জন, তারপরে হচ্ছে WHO, সবাইকে জানাতে হয়। সঙ্গে সঙ্গে যদি আমরা জানতে পারি এই এলাকায় এই ডিজিজটা এটা পজিটিভ হয়েছে, তখনই আমরা ইন্টারভেনশনে যেতে পারতাম। এটা তো ফুল ফাংশনিং হতে হবে। সঙ্গে সঙ্গে যদি আমরা স্টেপ নিতাম তাহলে তো কোনো অসুবিধা হতো না। কিন্তু দেখা যাচ্ছে যে 5 দিনের মধ্যে অনেক সময় ডিলে হয়, আবার রিপোর্টও দেখা যাচ্ছে 4 দিনের মধ্যে হয় না। এবং নট অনলি দ্যাট, এটা আসলে আমাদের দেশের ভাইরাস না ইম্পোর্টেড ভাইরাস এটাও জানা দরকার, যার জন্য আমাদের দরকার জেনোটাইপিং। আজ পর্যন্ত পৃথিবীতে 36 জেনোটাইপ আছে। বাংলাদেশে মিজেলসের যে জেনোটাইপ সেটা B3 B8 দুটো সার্কুলেট করে। তাহলে আমাদের দেখা উচিত এই জেনোটাইপটা কোথাকার, আমাদের দেশের না বাইরে থেকে আসছে। তো এই জেনোটাইপের জন্য আমাদের দেশে হয় না। এটা রিজনাল রেফারেন্স ল্যাবরেটরি কিংডম অফ থাইল্যান্ড। এখনো হচ্ছে না কেন, সেটি আসলে বাধা এটা আমি কোথায়? কালকেও কথা বলছি, ওরা বলছে যে এটা জেনোটাইপ আমরা স্যাম্পলটা শিপমেন্ট করবো থাইল্যান্ডে। তবে একটা আশার হলো, একটা বড় ব্যাপার হচ্ছে এই যে ভ্যাকসিনটা আমরা এখন দিচ্ছি মিজেলসের ভ্যাকসিন, সেটা এই ভ্যাকসিনটা কোনো পরিবর্তন করার দরকার নাই, এটা সব জেনোটাইপকেই কভার করে। জি, ডাক্তার লেলিন চৌধুরী, অন্তর্বর্তী সরকারের সময়কালীন যে দায় টিকা আনতে যারা ব্যর্থ হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনি বলছিলেন, আপনার কি মনে হয় এত শিশু মৃত্যুর দায়ে তাদের বিরুদ্ধে আইনি কোনো কঠোর পদক্ষেপ ব্যবস্থা নেওয়া উচিত কিনা? দেখুন, তারা টিকা আনতে ব্যর্থ হয়েছে কিনা এটা আমি দেখবো না, বা আপনিও দেখবেন না, বা কেউ দেখবে না। আমরা দেখব শিশুর টিকাদান কেন বন্ধ হলো, এবং বন্ধ হয়েছিল বলেই কিন্তু আজকে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং লক্ষাধিক শিশু আক্রান্ত হয়েছে। এটি কি, ধরুন একটা গাড়ি যাচ্ছে, গাড়িটার সামনে একটি বাধা রয়েছে, বাধাটা সরিয়ে দিলে গাড়িটা খাদে পড়বে, মারা যাবে। আমরা বাধাটা দিয়েছিলাম, একজন লোক এসে সে বাধাটা সরিয়ে দিল। তিনি বললেন আমি বাধাটা সরিয়ে দিচ্ছি, এর চেয়েও ভালো একটা বাধা তৈরি করব, ব্যারিকেড তৈরি করব। কিন্তু তিনি ব্যারিকেডটা তৈরি করলেন না, গাড়িটা খাদে পড়ে গেল। তাহলে ওই যে মৃত্যু হলো, দায় কে হবে? যিনি বাধাটা সরালেন একটি ভুল প্রত্যাশা দিয়ে, ভুল আশার বাণী শুনিয়ে। কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার কি করলো? তারা বলল যে এই পদ্ধতিতে টিকা কেনা হচ্ছে, এটা পচা, আমরা এর চেয়ে উন্নততর, শুদ্ধতর একটি পদ্ধতি করব। ভেরি গুড। তারা সেটি এই টিকাদানটা বন্ধ করলো, কিন্তু ওই শুদ্ধতর মানে ডক্টর ইউনূসের মতো অতি জ্ঞানী কোনো প্রোগ্রাম তারা করলো না। এতে কি হলো? আমাদের শিশুগুলো মারা গেল। এটি তো আসলে এক ধরনের পদ্ধতিগত হত্যাকাণ্ড। শিশুদের এইভাবে মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তো মানবতার বিরুদ্ধে অপরাধ। সারা পৃথিবী মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের পক্ষে আজকের দিন সোচ্চার। অতএব এই পদ্ধতিগত হত্যাকাণ্ডের বিষয়টি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন তদন্ত কমিটি দ্বারা তদন্ত হয়ে দোষীদের অতি অবশ্যই আইনের আওতায় আনা উচিত। না হলে কিন্তু এই জাতীয় বিষয় বাড়তেই থাকে। জি, ডাক্তার লেলিন চৌধুরী, আরেকটি প্রশ্ন রাখতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপতথ্যের কারণে দেখা যায় নিম্নবিত্ত পরিবারের অনেক অভিভাবক তারা তাদের সন্তানকে টিকা দিতে অনীহা প্রকাশ করছে। এটি তো খুবই আশঙ্কার একটি বিষয়। এই ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এই ব্যাপারটা হচ্ছে, আমার একটা ছোট লাইন আঁকা আছে, ধরুন 1 ইঞ্চি। আমাকে বলা হলো এই লাইনটাকে ছোট করতে হবে। আমি যদি তার পাশে একটা 10 ইঞ্চি লাইন এঁকে দিই, তাহলে কি হবে? ওই 1 ইঞ্চিটা আর দেখা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামের বা যে কোনো টিকার বিরুদ্ধে কথা বলছে। আমরা যদি সবাই মিলে, সরকারি বেসরকারি সমস্ত প্রচার মাধ্যম, গণমাধ্যম সবাই মিলে যদি স্থানীয় পর্যায়ে, মফস্বল পর্যায়ে, শহরতলি পর্যায়ে, রাজধানী পর্যায়ে যদি ব্যাপক প্রচারণা শুরু করি, টিকা বিরোধীরা কিন্তু ভেসে যাবে। সেই কাজটি আমরা কিন্তু করতে পারছি না। প্রচারণার ঘাটতি এখনো দেখা যাচ্ছে, যেমনটা ডাক্তার তাজুল ইসলামের বাড়ির সঙ্গেও আমি বলছিলাম, আলোচনা করছিলাম। এই ঘাটতি আসলে কোনোভাবে নিরসন করা যাচ্ছে না কেন? তার মানে কর্তা ব্যক্তিদের ঘুম ভাঙছে না। যারা আমাদের নেতৃত্ব দেবে,
তারা দেশের সরকারি বেসরকারি এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যদি আহ্বান জানায় যে টিকা নিলে বাচ্চা বাঁচবে, প্রয়োজনে তোমরা বাড়ি বাড়ি গিয়ে বলো। আমরা ডায়রিয়ার স্যালাইন খাওয়ানোর জন্য যে কাজটি করতাম, আমরা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নিয়ে একসময় যে কাজটি করতাম, সেই কাজটি তো এখনও আমরা করতে পারি। দেখেন, যখন দেশে বন্যা হয়, এই দেশের ছেলেমেয়েরা কিন্তু স্যালাইন বানিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসে। সেই দেশে যদি একটি জোরালো আন্তরিক উষ্ণ আহ্বান জানানো যায়, এদেশের মানুষ তো ঝাঁপিয়ে পড়বে। সেই উষ্ণ হৃদয় নিয়ে, মানব দরদি মন নিয়ে সেই আহ্বানের জন্য তো মানুষ অপেক্ষা করছে। সেটি কিন্তু কোনো কর্তা ব্যক্তি, কোনো নেতৃত্বের পক্ষ থেকে আমরা দেখছি না। জি, ডাক্তার তাজুল ইসলাম, এবারে আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। এই মুহূর্তে স্বাস্থ্যের যে বিষয়টি বারবার উঠে আসছে, আমাদের অবকাঠামো, সেটিতে পরিবর্তনে আসলে কোন তিনটি বিষয় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত এই মুহূর্তে? আমি মনে করি একজন জনস্বাস্থ্য এবং টিকা বিশেষজ্ঞ হিসেবে আমাদের দেশ তো অনেক দিন 50-55 বছর আগে স্বাধীন হয়ে গেছে। আমরা ইউনিসেফ ভালো কথা, তারা নিয়ে আসে টিকা, এজেন্ট হিসেবে কাজ করে, বিদেশ থেকে নিয়ে আসে। এর উপর ভরসা করে আমরা কতদিন চলব? এটা তো চলতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, যেসব দেশ থেকে আমরা নিয়ে আসতেছি, তারা নিজের দেশে তৈরি করতেছে। তো এখন ব্যাপারটা যেটা আমি বলতে চাই, যে ওষুধ প্রশাসন শাখায় একটা ল্যাবরেটরি আছে, ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিটা কতগুলো সেকশন আছে, মেডিসিন সেকশন, যেটা WHO প্রিকোয়ালিফাইড মানদণ্ড অনুযায়ী 17 মার্চ 2020 সালে WHO বলছে হ্যাঁ তোমরা কোয়ালিফাইড, এবং শত শত কোটি টাকার মেডিসিন আমাদের দেশে বিদেশে এক্সপোর্ট হচ্ছে। কসমেটিক সেকশন আছে, এনিমেল সেকশন আছে, ট্রেডিশনাল ল্যাব সেকশন আছে, আর ভ্যাকসিন ল্যাব আছে। এই ভ্যাকসিন ল্যাব সম্বন্ধে আমার কথা, এই ভ্যাকসিন ল্যাবকে গিয়ার আপ করার জন্য, উন্নত করার জন্য এডিবি টাকাও দিছে। কিন্তু এটা আমরা এই দশকের পর দশক একটা কথাই শুনতেছি, সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হ্যাজ বিন মেড, খুব ভালো প্রোগ্রেস হচ্ছে, কিন্তু এটা ম্যাচুরিটি লেভেল 3 হতে হবে। এটা আছে আমাদের দেশের ল্যাবরেটরিটা ম্যাচুরিটি লেভেল 2। তো ম্যাচুরিটি লেভেল 3 যখন এই ল্যাবরেটরিটা যখন হবে, আমাদের দেশের প্রাইভেট যেসব কোম্পানি আছে, বা এখন যেটা পাবলিক যে প্ল্যান্টটা, যেটা মুন্সিগঞ্জের সিরাজদিখানে হয়েছে ভ্যাকসিন প্ল্যান্ট, এই ভ্যাকসিনগুলো যখন, বা দেশের যে প্রাইভেট কোম্পানি যে ভ্যাকসিনগুলো তৈরি করতেছে, এই ম্যাচুরিটি লেভেল 3 হলে তখন এই ল্যাবরেটরির মাধ্যমে WHO হেডকোয়ার্টারে অ্যাপ্লিকেশন করতে পারবে বছরে 3 বার, 31শে জানুয়ারি, 31শে মে আর 30শে সেপ্টেম্বর। তখন তারা দেখবে হ্যাঁ ইউর ভ্যাকসিন ইজ কোয়ালিফাইড। তখন গভর্নমেন্ট এখান থেকে কিনতে পারবে এবং গাভিও সাপোর্ট দিবে, গাভিও আমাদের সাপোর্ট দেবে, হ্যাঁ তোমাদের দেশের ভ্যাকসিন ইউজ করো। এই ম্যাচুরিটি লেভেল 3-তে অবশ্যই এই ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি যেতে হবে। আমি এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য সচিব, মাননীয় মন্ত্রী মহোদয়, আমার মনে হয় এটা আর্জেন্টলি এটা অ্যাকশন নেওয়া দরকার। তাহলে আমাদের আর ওই কে কিনলো ভ্যাকসিন, গভর্নমেন্ট না ইউনিসেফ, এসব চিন্তা ভাবনা করার আমাদের। আপনার মনে হয় না এই মুহূর্তে আইসিইউ সংকট যেহেতু সবচেয়ে বেশি রয়েছে, আইসিইউর ব্যাপারে সবাই কথা বলছে, আমরা করোনা মহামারীর সময়ও দেখেছি আইসিইউর অভাবে অনেক মানুষকে মৃত্যুর দিকে চলে যেতে হয়েছে, মৃত্যুর হার, এখন শিশু মৃত্যুর হার বাড়ছে, এটা থেকে আসলে উত্তরণের মূল উপায় কি? আমাদের মানে করোনার সময় তো একটা আমাদের শিক্ষা দিয়ে গেছে, হ্যাঁ। তো এখন যে মারা যাচ্ছে সেটা অবশ্যই আইসিইউ এর ব্যাপারটা আমাদের মনে হয় এখানে সব দিক দিয়ে ইকুইপমেন্ট বলেন, হিউম্যান রিসোর্স বলেন, মানে আইসিইউ খালি প্রতিষ্ঠানটা করে রাখলেই হবে না, সেটাকে অ্যাক্টিভেট করার জন্য, ফাংশনিং করার জন্য সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে, এবং সব সময় এটা আমাদের তৈরি থাকতে হবে যে ভবিষ্যতে আরও কোনো, যাতে আমরা দুর্যোগ থেকে রক্ষা পেতে পারি আর কি। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আমরা ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে ছোট্ট করে শুনতে চাই, একদিকে সরকার বলছে ব্যাপক টিকাদান চলছে, অন্যদিকে শনাক্তকরণ ব্যবস্থায় সীমাবদ্ধতা রয়েছে, কি রোগ নিয়ন্ত্রণে শুধু টিকা নয়, দ্রুত পরীক্ষার অবকাঠামো কি যতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আপনি কোনো মতামত রাখবেন? দেখুন, রোগ নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য পরীক্ষা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি রোগ এটি আমি যদি জানতে পারি তাহলে তো চিকিৎসাটা সোজা হয়ে যায়। একটি জ্বর হয়েছে, কয়েকটা র্যাশ হয়েছে, কেন এটি হলো, যদি একটি পরীক্ষাতে আমরা এটা প্রমাণ করতে পারি, তাহলে চিকিৎসাটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন রয়েছে, ন্যাশনাল গাইডলাইন রয়েছে। অতএব
রোগ শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই জরুরি। দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।